একেবারে লম্বা সময় যাবৎ একটা ফ্রেশ শাওয়ার নিয়ে বেরিয়ে এলো মেহরিশ। ঠান্ডা পানি ধারায় শরীরের সাথে সাথে ভেতরের উত্তাপটাও খানিকটা ধুয়ে শান্ত হয়ে এলো ততক্ষণে। এগিয়ে এসে কাবার থেকে প্রিন্টেড টি শার্ট আর একটা গার্লস ট্রাউজার বের করে পরে নিল। চুলগুলো তোয়ালে দিয়ে মুছে নিল খানিকটা। তোয়ালেটা বিছানার উপর ওভাবেই ছুঁড়ে ফেলে দরজাটা খুলে হাঁটা ধরলো বাইরে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই চোখে পড়ে মির্জা বাড়ির বিশাল ড্রয়িং রুমটা। একদম রাজকীয় সাজে সজ্জিত এ বাড়ির প্রতিটি কোণ। মার্বেল করা মেঝেটা ছাদের ঝাড়বাতির আলো পড়ে চকচক করছে। সিঁড়ি বেয়ে নামলে সামনে মস্ত বড় এক হলরুম, আর সে হলরুমের মাঝ বরাবরই রাখা লম্বা ডাইনিং টেবিল, যেখানে একসাথে অন্তত 15-16 জন বসতে পারে অনায়াসে। সেই টেবিলে আপাতত বসে আছে বাড়ির প্রায় সবাই। মেরিস নিচে নামলে একসাথে সবার দৃষ্টি গিয়ে পড়ে ওর উপর। টেবিলের এক পাশে বসে আছেন মিন্নাত বেগম, মেহেরিসের মা। তার পাশে আলতাফ সাহেব গম্ভীর মুখে জুসের গ্লাস খালি করছেন বসে। একটু দূরে এরিনা, ইরা আর আফিফা পাশাপাশি বসে আছে। আফিফা মাঝে মাঝে চোখ তুলে তাকাচ্ছে কৌতূহলী ভঙ্গিতে। টেবিলের মাথার দিকে বসে আছেন এবাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গোলবাহার খাতুন। মেহরিশকে সিঁড়ি বেয়ে নামতে দেখে বৃদ্ধার মুখে এক পশলা প্রশান্তির হাসি ফুটে উঠল। সকালে গোসল করে ফ্রেশ হয়ে নাতনিকে নিচে নামতে দেখে বুকটা কেমন হালকা লাগছে তার। তবে সেই হাসিটা খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। মেয়েটার পোশাকের দিকে চোখ পড়তেই অমনি কপাল কুঁচকে এলেন বৃদ্ধা। যতই বাড়ির মেয়ে হোক না কেন, বর্তমানে তো এই বাড়ির বউ, তার বড় নাতির বউ। বউ তো হবে বউয়ের মতোই, শাড়ি পরে একটা টুকুস করে ঘুমটা দিয়ে রাখবে, তাও না। মেয়েটা উল্টো আগের ন্যায় ছেলেদের পোশাক আশাক পরেই ড্যাং ড্যাং করে নেমে আসছে। তবুও বৃদ্ধা অখুশি হলেন না, বরং ভেতরে ভেতরে অন্যায় হিসাব কষলেন তিনি। এই মেয়েটার কারণেই তো হয়তো বাড়ির সবার সম্পর্ক ঠিক আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে। মেয়ের টানে নিশ্চয়ই তার ছেলে দেশের মাটিতে ফিরে আসবে প্রায়, এমনটাই তো চেয়েছিলেন তিনি। মনে মনে আল্লাহর কাছে নিঃশব্দে দোয়া করলেন গুলবাহার বেগম। তারপর হাতে তুলে ইশারায় ডাকলেন নাতনিকে, এদিকে আয় সেমরি। দাদির ইশারায় চুপচাপ গিয়ে তার পাশে খালি চেয়ারটায় বসে পড়ল মেহেরিস। বৃদ্ধা স্নেহ ভরে দেখলেন নাতনিকে। সকালবেলা নাতনিকে ভেজা চুলে দেখে প্রফুল্লতায় চিকচিক করে উঠল বৃদ্ধার মুখমণ্ডল। ফাঁকা দাঁতগুলো দেখিয়ে কিঞ্চিত হাসলেন তিনি। বললেন, গায়ে তো কিছুই নাই রে সেমরি, এখন থেকে আর খাওয়ান দাওয়ান অনিয়ম করবি না। ঠিক মতো খাইয়া শরীরে গোস্ত বানাবি। হাড্ডি ছাড়া এক টুকরা মাংস খুঁজলেও পাওয়া যাইব না তোর গায়ে। দাদির এহেন বাক্যে মেহেরিস নাকমুখ কুচকে বিরক্তিতে বলে, আহা দিদুন, কতবার বলবো, এটা স্লিম ফিগার। এই ফিগার ধরে রাখতে আমার কত ইনফোর্ট দিতে হয় জানো? তোমার কোনো আইডিয়া আছে? বৃদ্ধা ঠোঁট উল্টে গম্ভীর সুরে বলেন, ওসব স্লিম ফিগার ফুগার এখন রাখা যাইব না। বিয়া হইছে, শরীরে এনার্জি না থাকলে আমার নাতির লগে পারবি কেমনে? ওরে লগে টক্কর দিতে হইব না? এই শরীর ধরা তো আমার নাতি আরাম পাইব না। শেষের কথাটা মেহরিসের কানের পাশে ঝুঁকে আস্তে করেই বললেন। কথাটা শেষ হতেই মেহরিসের চোখ দুটো মার্বেলের মতো বড় হয়ে এলো। রাগ মিশ্রিত ঝাঁঝালো বাক্যে থামালো দাদিকে। দিদুন। গুলবাহার খাতুন খিলখিল করে হেসে ওঠেন। ঠিক তখনই উপরতলা থেকে সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল আমানকে। আমান এ বাড়ির মেয়ে, আলেয়া বেগমের সন্তান। গায়ে শর্ট প্যান্ট আর হাফ হাতা টি শার্ট চড়িয়ে এলোমেলো চুলে হেলতে দুলতে নেমে এসে সরাসরি গিয়ে দাঁড়ায় ইরার পাশে। চেয়ারটা টেনে ধরে ভ্রু নাচিয়ে বলে, এই মুটকি উঠ, যা ওই চেয়ারে গিয়ে বস। পুরোটা হাত দিয়েছিল সবে মেয়েটা। মুটকি শব্দটা কানে যেতে চোখ কটমট করে তাকালো। বললো তেজ দেখিয়ে, উঠবো না। কি করবি তুই? আশ্চর্য চোখ বড় বড় করে গুলবাহার খাতুনের দিকে তাকালো আমান। বলল দাদিকে উদ্দেশ্য করে, দেখেছো দিদুন, তোমার নাতনির মুখের ভাষা দেখেছো? বড়দের কিভাবে তুই তুকারি করে বেড়ায়। লাদা একটা মাইয়া, নাক টিপলে দুধ বের হবে, সে আমায় তুই করে বলছে। কত বড় সাহস দেখেছো? ইরা কোনো পাত্তাই দিল না, কিছুই শোনেনি। এমন ভাবে খাবার চালিয়ে যাচ্ছে। আর এই অবহেলাটাই আরো উস্কে দিল আমানকে। পেছন থেকে ছট করে ইরার চুল টেনে ধরে বলে, এই ফকিন্নি উঠ। কিরে, উঠবি না? ধাক্কা মেরে ফেলে দিব। এরপর হাত পা ছড়িয়ে ছিটিয়ে ভেবে করে কাটবি। ইরা এবার বিরক্ত হয়ে তাকালো। বলল, তোমার সামনে আর কোনো চেয়ার খালি দেখছো না? এখানে আমি বসে আছি, চোখে পড়ে না? না, এমনিতেই তো হাফ ফুট, আবার খেয়ে যে শরীর বানাইছিস, কয়দিন পর তো তোরে দূরবীন দিয়া খুঁজলেও পাওয়া যাব না কিনা সন্দেহ আছে। নাক ফুলিয়ে ফুপির কাছে বিচার জানাই ইরা। দেখেছো ফুপি, তোমার ছেলে আমায় বারবার খাবারের ঘোটা দিচ্ছে। সাথে সাথে উত্তর দিল আমার, দিব না? দিন দিন যে হারে মোটা হচ্ছিস, সামনে কোরবানি ঈদে গরুর বদলে তোকে না উঠাই দেয় মানুষ। অস্ট্রেলিয়ান গাভী আমার। পেছন থেকে বজ্রকণ্ঠে ধমকে উঠলেন আলেয়া বেগম ছেলেকে। এগিয়ে এসে ছেলের কান মলে দিয়ে শাসনলো ছেলেকে, এসব কি আজে বাজে কথা শিখছিস তুই?
ছোট বোনকে কেউ এভাবে বলে? লজ্জা শরম নাই একটু? আমান একটু কুকড়ে গেল, কণ্ঠ আগের ন্যায় কঠোর করেই বলল, ও আমার বোন নাকি? চাচুর মেয়ে দেখেই তো রেহাই দিচ্ছি। সত্যি সত্যি আমার বোন হলে চাপকে ওর খাওয়া দাওয়ার লিমিটে আনতাম আমি। হাতির বাচ্চা একটা বেয়াদব ছেলে, থাপড়ে দাঁত ফেলে দিব তো। যা অন্যখানে বস। বাধ্য হয়ে আমার মুখ কুচকে পাশের একটা চেয়ার টেনে বসে। এদিকে এরা বিজয়ীর হাসি হাসতে হাসতে পরোটায় কামড় বসায়। আস্তে খামুট কি শেষ হয়ে যাচ্ছে না খাবার? এরা রাগে গরম হয়ে বলে, খাবই আমি, তোমারটা তো আর খাই না। বাদেন না একটা। আমার সঙ্গে সঙ্গে ভ্রু নাচিয়ে কটাক্ষ ছুড়ে, খা খা, ইচ্ছে মতো খা, 14 গোষ্ঠীর নাম ডুবাইয়া খা, পরে কিন্তু বদনাম হবে মির্জা বাড়ি। তখন তোরে বিয়ে দিতে গিয়ে পাত্রপক্ষ খুঁজতে যেতে হবে অস্ট্রেলিয়া। বাংলাদেশি কোনো ছেলে তো আর হাতির বাচ্চা নিতে আসবে না। শেষমেশ দেখা যাবে চাচুকে উগান্ডা হতে একটা নিগ্রো ধরে এনে তার ঘাড়ে তুলে দিতে হবে। বেচারা নিগ্রোটার জন্য মায়া হচ্ছে আমার ভীষণ। টেবিলে বসে থাকা বাকি সবাই হেসে উঠলো শব্দ করে, কিন্তু ইরার অবস্থা অন্য। সে ধপ করে পরোটার প্লেটে রেখে দাঁড়িয়ে রাগে রীতি করে বলে, আমান্নার বাচ্চা, গতকাল যে কি আকাম করছিলি বলে দিব দাদা ভাইকে? বলবো গলির মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিলি সেটা? এই একটা জায়গায় এসে আটকা পড়ে যায় বেচারা। সত্যি তো, গতকাল সে চায়ের দোকানে বাইক থামিয়ে হেলান দিয়ে সিগারেট খেয়েছিল একটু। তবে সেটা একান্ত বন্ধুদের বাধ্যতায়। তবে এই মিনি হাতির বাচ্চা দেখলো কই থেকে? ভেবে বেচারা চুপসে গিয়ে থামলো এবার। বললো না আর কিছুই, সুযোগে সুযোগ তারও আসবে, দেখে নিবে হাতির বাচ্চাকে তখন। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। খাওয়া শেষ হতে সবাই একে একে উঠতে লাগলো টেবিল ছেড়ে। সে সময় গুলবাহার খাতুন নিজের লাঠিটায় ভর দি ধীরে ধীরে উঠতে উঠতে মেয়েরিসের দিকে তাকিয়ে বলে, খাইয়া আমার ঘরে একটু আয়তো দাদু ভাই। বলে পুনরায় লাঠিতে ভর দিয়ে চলে গেলেন তিনি। কিছুক্ষণ পর মেয়েরিসও হাত মুখ ধুয়ে উঠে গেল। এগুলো দাদির ঘরের দিকে। দরজাটা হাত খোলা। ভেতরে উকি দিতে দেখে বৃদ্ধা খাটের উপর বসে আছেন। সামনে কয়েকটা পুরোনো কাঠের আর মখমলের বাক্স সাজান। পাশেই দাঁড়িয়ে আছে কাজের মেয়ে নার্গিস। আয় দাদু ভাই, ভেতরে আয়। মেয়েরিস চুপচাপ ভেতরে ঢুকে গুলবাহার ইশারায় নিজের পাশে বসতে বলেন নাতনিকে। মেরিস গিয়ে বসে তার পাশে। এমন বৃদ্ধা প্রথম বাক্সটা হাতে নিয়ে খুলে ভেতর থেকে বের করেন একটা ভারী সোনার চেক। মেরিসের দিকে ঝুঁকে সেটা ওর গলায় পরিয়ে দিতে চমকে ওঠে মেহরিস। হতবিহ্বল হয়ে বলে, দিদুন কি করছো এগুলো? গুলবাহার খাতুন মৃদু হাসেন। কিচ্ছু না বলে আরেকটা বাক্স খুলে এবার বের করলেন দুটো সোনার বালা। এক এক করে মেরিসের হাতে পরাতে লাগেন তিনি। মেরিস প্রথমে নাক মুখ কুচকে ফেললো দাদির মুখের ওই উজ্জ্বল হাসিটা দেখে। চুপ হয়ে গেল। তবুও অস্বস্তিতে বলে, দিদুন প্লিজ, এগুলো কেন দিচ্ছ আমায়? বৃদ্ধা থামলেন না। মুখে ম্লান হাসি বজায় রেখে শুধালেন, এগুলো আমার বিয়ের স্মৃতিরে দাদু ভাই। তো দাদা নিজের হাতে কিনে দিছিল আমারে। এক একটা গয়নার লগে এক একটা গল্প জোড়ানো আছে আমাকে। এ বাড়ির বড় বউরে এগুলো দিয়া বরণ করা হয়, আমাদের বাড়ির নিয়ম এটা। কিন্তু তোরে তো ঠিক মতো বরণই করা হইল না। সবকিছুই এত হুটহাট তাড়াহুড়োই হইলো, কিছুই করতে পারলাম না আমি। কিন্তু দিরুন, আমি এসব নিতে পারবো না। এসব তো তোমার দাদা, তোমায় দিয়েছে, তুমি কেন এসব আমায় দিচ্ছ? গোলবাহার খাতুন এবার ওর হাত দুটো নিজের হাতে নিয়ে চাপা স্বরে বলেন, নিতে হইব রে সেমরি, এগুলো এখন তো এবারের বড় বউ, তুই তোরই হক এটা। কথা বলতে বলতে হঠাৎই তার গলা কেঁপে উঠলো, চোখ ভরে এলো পানিতে। ছলছল চোখে বলেন, আমার নাতিটা একটু রাগী একরোখা জানে, কিন্তু মনটা একদম ফ্রেশ নরম, ছোট্ট বাচ্চাদের মতো। একবার কেউ সে উপরের কঠোর আস্তরণ ভাঙিয়া ঢুকতে পারলে সেখান থেকে আর কোনোদিনও বাইর হইতে পারবো না। ওর মায়ায় জড়াইয়া যাইব। বলেই থামলেন তিনি। বললেন আবারও, আমাকে পূর্বপুরা তোর দাদার মতন। তোর দাদাও এমন আসিল, বাইরে করা ভিতরে ততটাই নরম। পূর্বরে দেখলে আমার তোর দাদার কথা মনে পড়ে, দেখতেও হুবহু একই রকম। তুই ওরে খাপাইস না দাদু ভাই, তুই ওরে একটু সময় দে, বুঝতে চেষ্টা কর, দেখবি তোর জীবনটা অন্যরকম কইরা তুলবো। নিজের ভালোবাসার চাদরে মরিয়ে ধরবো তোরে। তুই চাইলেও ছাড় পাবি না তখন। নিজের ভালোবাসার মানুষরে আমার দাদা ভাই আগলে রাখতে জানে। আমার নাতিডারে সাইরা যাস না দাদু ভাই, ওরে একলা কইরা যাস না কোনোদিন। বলেই ফুপিয়ে কেঁদে উঠলেন গুলবাহার। মেয়ের নিঃশব্দে বসে রইল শুধু। উত্তরে বলল না কিছুই। মনের ভেতরে ইতিমধ্যে তোলপাড় চলছে ওর, সামাল দিচ্ছে সেসবই। দাদির রুম থেকে বের হতেই করিডোরে দাঁড়িয়ে থাকা মিনাত বেগম ডাকলেন মেয়েকে, মেহরিস একটু রুমে আসো তো আম্মু। মায়ের ডাকে মায়ের পিছু পিছু রুমে প্রবেশ করে মেহরিস। ভেতরে ঢুকতে মিনাত বেগম দরজাটা আস্তে করে বন্ধ করে দিলেন। তারপর ঘুরে দাঁড়িয়ে মেয়ের দিকে তাকান। মেয়ের গায়ে শাশুড়ির স্বর্ণের গহনা চকচক করে ফুটে উঠছে যেন। আপাতত সেসব বিষয় সাইডে রেখে মেয়ের কাছাকাছি দাঁড়িয়ে বলেন কোমল কণ্ঠে, তুমি ঠিক আছো তো মা? এই একটা প্রশ্নের উপরে ভালো থাকার মুখোশটা ভেঙে পড়ার উপক্রম হয় মেহেরিসের।
ঠোঁট কেঁপে উঠে সামান্য। একরাশ অভিমান জমে থাকা কণ্ঠে বলে, আমার সঙ্গে যা হয়েছে তারপরও কি ঠিক থাকার কথা আম্মু? কথাটা বলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয় সে। চোখ ভিজে উঠেছে ইতিমধ্যে। লুকানোর চেষ্টা করলো মেহেরিস তা। মিনাত বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বুকের ভেতরে জমে থাকা হাজারটা না বলা কথার ভার নামাতে চেয়ে এগিয়ে এসে বসেন মেয়ের পাশে। মেহেরিসের দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে চেপে ধরেন তিনি। বলেন মেয়েকে, দেখো আম্মু, তোমার বিয়েটা যেভাবেই হয়েছে আমি চাইনি সেভাবে কিছু হতে। আমি কেন, দুনিয়ার কোনো মাই চাইবে না তার মেয়ের জীবনে এমন আকস্মিক কিছু ঘটুক। কিন্তু তোমার বিষয়টা আলাদা মা। তোমার পরিস্থিতিটা ভিন্ন। তুমি তো জানো তোমার বাবার সঙ্গে এই পরিবারের কত বছরের দূরত্ব, কত অভিমান, কত রেষারেষি জমে আছে তাদের মধ্যে। সেজন্যই তো আমরা এত বছর এদেশে আসিনি। তোমার বাবা নিজের জন্মভূমিটা, নিজের মা, নিজের পরিবার সব ছেড়ে বিদেশে পড়ে থেকেছে শুধু এই অভিমানের জন্য। কিন্তু মা, মানুষ যতই মুখে সত্য দেখানোর ভান করুক না কেন, ভেতরে ভেতরে সে ঠিকই ভেঙে পড়েছে প্রতিনিয়ত। তাই তোমার উপর আমার বিশ্বাস আছে মা। একমাত্র তুমিই পারবে এই ভাঙা সম্পর্কগুলো জোড়া লাগাতে, আবার সবকিছু আগের মতো স্বাভাবিক করতে। পূর্ব ছেলেটা রাগী, কঠোর, হ্যাঁ, কিন্তু খারাপ না। তোমার বাবার সঙ্গে ওর সম্পর্কটা খুব নড়বড়ে, আর এই দূরত্বটা যদি কেউ কমাতে পারে সেটা তুমি। কিন্তু আম্মু, উনি তো আমাকে সহ্যই করতে পারে না। আমি যে ওনার কাছে ভীষণ অপছন্দের মানুষ। মিনাত বেগম হেসে ফেললেন অল্প অল্প, বললেন, খেয়ে বলেছে বোকামে। আমি দেখেছি ছেলেটার চোখে তোমার জন্য অন্যরকম একটা অনুভূতি আছে। কিছু একটা আছে ওই চোখ দুটোয়। হয়তো ও নিজেও সেটা বুঝতে পারছে না, না বুঝলেও মানতে চাইছে না। কিন্তু মায়ের চোখ কখনো ভুল করে না মা। ছেলেটা নিজের চারপাশে একটা কঠিন খোলস বানিয়ে রেখেছে। রাগ, অহংকার, অভিমান সব দিয়ে নিজেকে ঢেকে রেখেছে, কিন্তু সেই খোলসের ভেতরে একটা নরম মনের মানুষ আছে। বলেই তিনি মেয়ের হাতটা আরো শক্ত করে ধরে। আর সেই খোলসটা ভাঙতে পারবে শুধু তুমি। আমি আমার মেয়েকে দুর্বল করে বড় করিনি। তুমি তো আমার সাহসী মেয়ে। হার মানতে শিখাইনি তোমাকে, স্ট্রং বানিয়েছি। কি পারবে না তুমি? মেরিস খুব আস্তে করে বলল, চেষ্টা করবো আম্মু, সত্যিই চেষ্টা করব। রাত 8টার মাঝামাঝি সময়। শহরের ব্যস্ততা থেমে গেছে অনেক আগে। রাস্তার দুপাশে অন্ধকার, মাঝে মাঝে স্ট্রিট লাইটের হলদেটে আলো করে আলোকিত করছে পথটা। একটা কালো গাড়ি ধীর গতিতে এগিয়ে যাচ্ছে সামনে। তার ঠিক পেছনে আরো দুটো গাড়ি, পূর্বর গার্ডদের। গাড়ির ভেতরে সামনে স্টিয়ারিং এ সাব্বির পেছনে বসে আছে পূর্ব। সাদা পাঞ্জাবির বোতাম দুটোও খোলা, যা হাতটা জানলার পাশে ঠেস দিয়ে রাখা। চোখ দুটো বন্ধ করে ভাবছে কিছু একটা। মাত্রই সভা শেষে ক্লাবের রাস্তা ধরেছে। আকস্মিক চেঁচিয়ে ব্রেক কষে সাব্বির। সামনেই ফাঁকা রাস্তাটা রোধ করে পরপর 3-4টা গাড়ি এসে দাঁড়িয়ে পড়েছে রাস্তার মাঝখানে। সাব্বির গাড়ি থামাতেই পেছনের গার্ডদের গাড়িগুলো থেমে গেল তৎক্ষণাৎ। সাব্বির চোখ সরু করে সামনে তাকিয়ে বলে, ভাই রিজভি। পূর্ব চোখ খুলে ধীরে তাকায় সামনে। মুখের অভিব্যক্তি একটু বদলানো না তাতে, পুরোই গম্ভীর সে আদল। রিজভি পূর্বের প্রতিপক্ষ ভাবে সাবেক এমপি রাজ্জাক হাওলাদারের বিগড়ে যাওয়া একমাত্র ছেলে। বয়সে পূর্বর সমবয়সী, পড়েছে ওদের সঙ্গে একই স্কুল, কলেজ, ভার্সিটিতেই। এই গল্পের পরবর্তী অংশের লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে। সবাই লিংকে ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো কমেন্ট বক্সে লিংক পাননি, একটু অপেক্ষা করুন। এই ভিডিওর ওপরে গল্পগুলো ভেসে উঠবে, সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।